মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে হলে মন তো সবসময় চায় পুরী যেতে, কিন্তু সবসময় তার হয়ে ওঠে কই। তাই আজকের ভিডিওর মাধ্যমে খোঁজ দিতে চলেছি কলকাতারই এক পুরী মন্দিরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। যদিও ভিডিও থাম্বনেল আর ক্যাপশন দেখে তোমরা বুঝেই যাবে আমরা কোথায় যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি, বাট তাও একটু সাসপেন্স তো ক্রিয়েট করি। তো কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো তাহলে আজকে দিনটা স্টার্ট করি। সড়ক পথে এই মন্দির আসতে হলে হাওড়া, শিয়ালদা বা ধর্মতলা থেকে খিদিরপুরগামী যে কোনো বাস ধরে চলে আসতে হবে খিদিরপুর ট্রাম ডিপো স্টপেজে। সামনেই যে রাস্তাটা দেখা যাচ্ছে সেখান দিয়ে মিনিট 3 হাঁটলেই আমরা পাবো প্রথম মহাকালেশ্বর মন্দির, আর তারপর সেটা পেরোলেই আমরা পৌঁছে যাব জগন্নাথ দেবের মন্দিরে। বাস যেদিকে নামাবে সেখানেই পেয়ে যাবে কৃষ্ণা সুইটস। অনেক সকালবেলায় বেরিয়েছি তাই খিদেও পেয়ে গেছিল মারাত্মক, তাই 10 টাকা পার পিস দামের কচুরি নিয়ে নিলাম 3 প্লেট। দামটা অনেকটা বেশি হলেও টেস্ট আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বসন্তকাল বলে এখন পুরো এরিয়াটাই লাল পলাশে কিন্তু ভর্তি হয়ে আছে। বাঁ দিকের রাস্তা ধরে মিনিট 3 হাঁটার পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থল জগন্নাথ মন্দিরে। মন্দিরের বাঁ দিকেই রয়েছে জুতো রাখার জন্য সুন্দর ব্যবস্থা। এখান থেকে জুতো হারানো বা চুরি হওয়ার কোনো চিন্তাই নেই। ভিতরে অতিথিদের জন্য ঘর রয়েছে, যারা সেই ঘরে থাকেন তাদের জন্য বিশেষ লকারও রয়েছে জুতো রাখার জন্য। ঘরের নম্বরের সঙ্গে মিল রেখেই কিন্তু এখানে লকারের নাম্বারও করা আছে। বাকি দর্শনার্থীদের জন্য রয়েছে জুতোর র‍্যাক। আমরা আমাদের জুতো যথাস্থানে রেখে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। এই মন্দির প্রতিদিন সকাল 6টার সময় খোলে এবং বন্ধ হয় দুপুর 1টার সময়। আবার বিকেলবেলা 4টের সময় খোলে এবং খোলা থাকে রাত্রি 9টা অবধি। মন্দিরের ভিতরেই গেটের বাঁ দিকে রয়েছে ফুলের দোকান, আর তার পাশেই রয়েছে হাত ধোয়ার জন্য কল, বেসিন আর টয়লেট। এই মন্দিরে ভোগ গ্রহণ করতে হলে মহাপ্রসাদ কুপন নামক যে কাউন্টারটা রয়েছে সেখান থেকেই আমাদের কুপন নিতে হবে, আর কুপন নিতে গেলে দিতে হবে পার প্লেট 150 টাকা করে। আর যদি পার্সেল নিতে চাই তাহলে দাম পড়বে 180 টাকা করে। আগের দিন বলে আসলে খুবই সুবিধা হয়। যোগাযোগের জন্য ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে। পাশের পূজা সামগ্রী ও ভোগ কাউন্টার থেকে কিনে নিলাম ডালা। এখানে 2 রকমের ডালা পাওয়া যায়, 51 টাকা আর 101 টাকার। আমরা 51 টাকার ডালাই নিয়েছিলাম। 51 টাকার ডালার মধ্যে দেওয়া হয়েছিল একটা ধূপকাঠির প্যাকেট, একটা ঘিয়ের প্রদীপ, 2 রকমের গজাও ছিল, আর তার সঙ্গে দেওয়া হয়েছিল একটা কলা। এখানে প্রদীপ জ্বালানোর জন্য স্ট্যান্ড রয়েছে, তো সেখানে প্রদীপ জ্বালিয়ে আরতি করার পর আমরা রেখে দিতে পারি, এবং ধূপকাঠি রাখার জন্য কিন্তু যথাস্থান রয়েছে। এই মন্দিরে ওঠার জন্য পুরীর মন্দিরের মতোই দুদিকে 2টো সিঁড়ি রয়েছে। একেবারে পুরীর আদলেই তৈরি করা বলে 18টা সিঁড়ি পেরিয়েই কিন্তু এই মন্দিরে উঠতে হয়। মাধব কেবে কোকিলে যাবে না, এক জায়গা বসবে। রথযাত্রা কোকিলে যাবে। পুরী মন্দিরে দেখবে সপ্তধাম মূর্তি থাকে। বলভদ্র, জগন্নাথ, সুভদ্রা, সুদর্শন, ভূদেবী মানে গায়ত্রী, শ্রীদেবী মানে লক্ষ্মী, ও মাধব মদনমোহন। জগন্নাথের যত কাজ মদনমোহনই করে। জগন্নাথের চলন্তি প্রতিভা হলে কি মদনমোহন। সব কার্যে
মহাপ্রভুদের নৌকা বিহার হয়, এই স্নান হয়, সবসময় মদন মোহন যায় রথের উপরে। আগে মদন মোহন যায়, মদন মোহন জগন্নাথ ঘুরে যাত্রা হলে মদন মোহন যাবে, চাপের সময় মদন মোহন যাবে। ভূদেবী মানে গায়ত্রী, গায়ত্রী মাতা লক্ষ্মী শ্রীদেবী। জগন্নাথকে সকলে তুলসী মালা পুজো দিয়ে, জগন্নাথ সে এনে নারায়ণ, সে এনে বিষ্ণু, সেই নারায়ণ। নিষ্ঠা ভরে নাম গোত্র সহ সংকল্প করার পর ভগবানের কাছে আমরা বেরোলাম ঠাকুর মন্দিরটা পুরোটা দর্শন করতে। সেই সঙ্গে জেনে নিলাম এই মন্দিরের ইতিহাস সম্বন্ধেও। 1969 সালে এখানে প্রথম ছোট্ট একটা মন্দির তৈরি হয়। তারপর ধীরে ধীরে ভক্তদের সহযোগিতায় 2003 সালে এই মন্দির পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়ে থাকে। বর্তমানে এটি কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। পুরীতে পালন করা সকল অনুষ্ঠানই এখানে মহা ধুমধাম করে মহা আড়ম্বরের সঙ্গে পালন করা হয়ে থাকে। মন্দিরের দেওয়ালে অসাধারণ শিল্পের মাধ্যমে বিভিন্ন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া বিষ্ণুর 10 অবতারও রয়েছে এখানে। ঠিক পুরীর মতোই এই মন্দিরের চারপাশেও রয়েছে কিছু ছোট ছোট মন্দির। প্রথমেই রয়েছে গণেশ ও সরস্বতীর মন্দির। মন্দির চত্বরে গণেশ ও সরস্বতী দেবীর মন্দির পেরোনোর পরেই আমরা প্রথম পৌঁছালাম বজরংবলী বা হনুমানের মন্দিরে। তার পাশেই রয়েছে বিমলা মাতার মন্দির। এখানে যে ছোট্ট একদম একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটার হচ্ছে সূর্য দেবতা বা সূর্য মন্দির। মন্দিরের একেবারে পিছন দিকে রয়েছে সাবিত্রী মন্দির, আর ঠিক এর পাশেই রয়েছে মনস্কামনা পূর্ণ করার জন্য একটি বৃক্ষ। এই বৃক্ষের গায়ে ভক্তরা তাদের মনস্কামনা করে এক ধরনের সুতো বা ঢিল বেঁধে রাখেন। এখন সামনে যে মন্দির দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে লক্ষ্মী দেবীর মন্দির। মন্দির চত্বরেই রয়েছে বিশাল একটি সেমিনার হল। মন্দির চত্বরের মধ্যে মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে অতিথি নিবাস, যেখানে ভক্তদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে। এখানে রয়েছে প্রচুর ফ্যান এবং প্রচুর চেয়ার, যার নিচে বসে ভক্তরা বিশ্রাম নিতে পারেন। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। তা নিয়ে বিশদে জানতে হলে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। দুপুর 12টার দিকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়। প্রভুর খাওয়া শেষ হয়ে গেলে ভক্তদের মাঝে সেই মহাপ্রসাদ একটু একটু করে বিলিয়ে দেওয়া হয়। পুরীর মন্দিরের ভোগ প্রসাদ যেখান থেকে পাওয়া যায় তার নাম আনন্দবাজার। এই মন্দিরেও রয়েছে আনন্দবাজার, যেখানে প্রতিদিন দুপুর 1:30 থেকে বসিয়ে ভক্তদের প্রসাদ গ্রহণ করানো হয়ে থাকে। এই সেই ঘর যেখানে প্রতিদিন প্রায় 250 জন ভক্তকে নিচে বসিয়ে খাওয়ানো হয়ে থাকে। তবে বয়স্ক বা নিচে বসে খেতে অনিচ্ছুক ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ চেয়ার টেবিলেরও ব্যবস্থা। সামনেই যে কন্টেনারগুলো দেখা যাচ্ছে, ওগুলো করেই কিন্তু খাবার পরিবেশন করা হয়ে থাকবে। অতি যত্ন সহকারে শালপাতার থালা এবং গ্লাস দেওয়ার পর তারপরেই এলো নুন, লেবু এবং লঙ্কা। আর তারপরেই প্রথম পাতে চলে এলো বাসন্তী পোলাও, তারপরে এলো সাদা ভাত, মিষ্টি ডাল, একটা নবরত্ন তরকারি, আর তারপর এসেছিল ধোকার ডালনা।
খাবারের স্বাদ ছিল একেবারে মুখে লেগে থাকার মতো। সব খাবারই কিন্তু দুবার করে রিপিট করে দেওয়া হচ্ছিল। তারপরে এলো টমেটো আর খেজুরের চাটনি, লাস্ট পাতে ছিল। পুরীতে তো আমরা কম বেশি সবাই গেছি, তবে সবার কাছে একটাই অনুরোধ করব, কলকাতার খিদিরপুরের এই মন্দির থেকে একবার হলেও ঘুরে যাও, দেখবে খুব ভালো লাগবে। আজ এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতন টাটা।